গাড়িটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কে কে তুই? কি চাস? কি চাস তুই বল? ছবির মতো সুন্দর এক গ্রাম ছিল আনন্দপুর, কিন্তু গ্রামবাসীদের শান্ত জীবনে এক কালো ছায়ার মতো প্রবেশ করল রতনলাল। সে ছিল একজন সুদখোর মহাজন। রতনবাবু, আর কটা দিনের সময় দিন। মেয়ের বিয়ের জন্য যে টাকা নিয়েছিলাম সব তো শোধ করে দিয়েছি, শুধু সুদের টাকা বাকি। এবারে ফসলটা উঠলেই আপনার সব টাকা আমি পায়ে পয়সা শুদ্ধ মিটিয়ে দেব। সময়? আর কত সময় চাই তোর? গত 3 মাস ধরে তো একই কথা শুনছি। তোর মেয়ের তো বিয়ে হয়ে গেছে, সে তো বরের ঘরে সুখেই আছে, আর তুই আমার টাকা মেরে দিয়ে এখানে শান্তিতে থাকবি, তাই না? না বাবু, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আমি আপনার একটা পয়সাও মারবো না। এই দেখুন, এই এই জমির দলিল আমি সঙ্গে নিয়ে ঘুরছি, কিন্তু এই জমিটুকু চলে গেলে যে আমি পথে বসবো, আমার আমার ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? ওসব আমি শুনতে চাই না। চুক্তি অনুযায়ী সময় মতো টাকা দিতে না পারলে তোর এই জমি আমার। আজ থেকে এই জমির মালিক আমি। যা, তোর যা জিনিসপত্র আছে বের করে নিয়ে এই মুহূর্তে আমার জমি থেকে দূর হ। যা যা যা। রতনলালের সঙ্গীরা হরিপদর ঘরের সামান্য জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিতে থাকে। হরিপদ অসহায়ের মতো মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে। গ্রামের লোকেরা দূর থেকে দেখলেও ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস করে না। দেখলে, হরিদার কপালটা একেবারে পুড়ল। রতনলালের কাছে একবার গেলে আর রক্ষে নেই। ঠিকই বলেছ, প্রথমে কম সুদে টাকা দেয়, তারপর এমন সুদের জাল বিছায় যে আসল টাকার চেয়ে সুদ 10 গুণ হয়ে যায়। তখন আর টাকা শোধ করার কোনো উপায় থাকে না, জমি জায়গা সব লিখে নেয়। এভাবেই রতনলাল তার বিষাক্ত জাল ছড়াতে শুরু করলো। সে গ্রামের অভাবী মানুষদের প্রয়োজনের সময় সামান্য টাকা ধার দিয়ে তাদের কৃতজ্ঞতা অর্জন করত। কিন্তু তারপরেই শুরু হতো তার আসল খেলা। সুদ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছতো যে সেই ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া অসম্ভব হয়ে উঠত। তার ভয়ে গ্রামের মানুষ এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে অন্যায় দেখেও কেউ প্রতিবাদ করার সাহস পেত না। রতনলালের লোভের আগুন যেন পুরো গ্রামকে ছারখার করে দিচ্ছিল। একদিন গ্রামের আরেকজন চাষি সুবল তার জমিতে লাঙল দিচ্ছে। হঠাৎ করে সেখানে রতনলাল এসে হাজির হয়। তার সঙ্গে দুজন শক্তিশালী চেহারার লোক। কি রে সুবল, খুব তো আনন্দ দেখছি তোর মনে। তা বলি, ফসল কেমন হচ্ছে এবার? আরে রতনবাবু যে, আসুন আসুন। হ্যাঁ, ভগবানের কৃপায় ফসল ভালোই হবে মনে হচ্ছে। তোর জমিটা কিন্তু বেশ উর্বর। আমার অনেক দিনের নজর তোর এই জমির ওপর। আমার জমির ওপর আপনার নজর? কেন রতনবাবু? দেখ সুবল, সোজা কথায় আসি। তোর এই জমিটা আমার চাই। আমি এখানে একটা বড় গুদাম বানাবো। বল, কত দাম নিবি সেটা বল। না রতনবাবু, এই জমি আমার 7 পুরুষের ভিটে। এই জমি আমি বিক্রি করব না। এই মাটির সঙ্গে আমার বাবার, আমার দাদুর স্মৃতি জড়িয়ে আছে। বেশি কথা বলিস না সুবল। আমি যা চাই তা আমি পাই। ভালোয় ভালোয় জমিটা দিয়ে দে, না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। আমি তোকে শেষ সুযোগ দিলাম, ভালো করে ভেবে দেখ। রতনলাল তার সঙ্গীদের নিয়ে রাগে গজগজ করতে করতে চলে যায়। সুবল চিন্তিত মুখে তার জমির দিকে তাকিয়ে থাকে। গ্রামের কয়েকজন লোক সুবলের কাছে এগিয়ে আসে। ভাই সুবল, রতনলালের সঙ্গে বিবাদে জড়িও না। ওর মনে অনেক পাপ। ও গ্রামের অনেকের জমি জমা কেড়ে নিয়েছে। হ্যাঁ ভাই, ও মানুষ ভালো না। ওর জালে একবার ফাঁসলে আর রক্ষা নেই। তুমি বরং ওর কথাটা ভেবে দেখো। না দাদা, আমি ভয় পাই না। অন্যায়ের কাছে আমি মাথা নত করব না।
এই জমি আমার মায়ের মতো। আমি আমি আমার মাকে বিক্রি করতে পারবো না। যা হবে দেখা যাবে। রতনলালের মনে কোনো শান্তি নেই। সে ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছে। ওই সুবল চাষার এত বড় সাহস, সে আমার প্রস্তাব ফিরিয়ে দেয়। ওকে ওর জমি থেকে উচ্ছেদ করতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে? জোর করলে গ্রামের লোক একজোট হয়ে যাবে। অন্য কোনো উপায় ভাবতে হবে। এমন সময় রতনলালের এক সঙ্গী ঘরে প্রবেশ করে। তার মুখে একটি নতুন খবর, যা রতনলালের কুটিল মনে আশার আলো জাগিয়ে তোলে। মালিক, একটা খবর আছে। শুনেছি নদীর ধারে এক সাধু বাবা এসেছেন, সঙ্গে এক ভয়ঙ্কর চেহারা ডাইনি আছে। গ্রামের লোক বলা বলি করছে সেই সাধু বাবার নাকি অনেক ক্ষমতা। সাধু বাবা আর ডাইনি, দারুণ খবর তো। চল, এক্ষুনি যাব তাদের কাছে। আমার সমস্যার সমাধান হয়তো তারাই করতে পারবে। চল চল। রতনলাল আর দেরি করে না। সে দ্রুত তার সঙ্গীকে নিয়ে নদীর ধারে সেই সাধু বাবার আশ্রমে চলে যায়। সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন। তার পাশে এক ভয়ঙ্কর দেখতে ডাইনি বসে আছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। প্রণাম বাবা, আমি রতনলাল, এই আনন্দপুর গ্রামে থাকি। এত দূর থেকে তুই কিসের জন্য এসেছিস? বল, কি চাস তুই? বাবা, আমি গ্রামের ভালোর জন্য কিছু জমি কিনতে চাই, কিন্তু কিছু লোক আমাকে ভুল বুঝছে। আপনি যদি আপনার শক্তি দিয়ে আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনার আশ্রম তৈরির জন্য জমির অর্ধেকটা আপনাকে দান করে দেব। অর্ধেক জমি? বেশ, তোর প্রস্তাব আমার পছন্দ হয়েছে। আমার এই অনুচরী তোর কাজ করে দেবে। ও এমন ভয় দেখাবে যে গ্রামের লোক বাপ বাপ করে নিজেদের ভিটে মাটি ছেড়ে পালাবে। সেই রাত থেকে গ্রামে শুরু হয় ডাইনির তাণ্ডব। গভীর রাতে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে অদ্ভুত কান্নার আওয়াজ ভাসতে থাকে। ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে গ্রামের প্রতিটি পরিবার। একদিন রাতে সুবল তার ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎই জানলার বাইরে সে এক ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। ডাইনিটা তার দিকে এগিয়ে আসছে। ওগো, আমি আর এখানে থাকতে পারবো না। এই ডাইনি আমাদের মেরে ফেলবে। চলো চলো, আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে যাই। কিন্তু কিন্তু আমাদের জমি, আমাদের ঘর বাড়ি। প্রাণের চেয়ে কি জমির দাম বেশি? চলো চলো বলছি। শুধু সুবল নয়, গ্রামের আরো অনেক পরিবার ডাইনির ভয়ে গ্রাম ছাড়তে শুরু করে। রতনলাল এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে পালিয়ে যাওয়া মানুষদের কাছ থেকে প্রায় বিনা পয়সাতেই তাদের জমি জমা কিনে নেয়। দেখ ভাই, তোরা তো গ্রাম ছেড়েই চলে যাচ্ছিস। এই জমিটা ফেলে রেখে আর কি করবি? আমাকে দিয়ে যা, সামান্য কিছু টাকা দিচ্ছি। তোদের পথে ঘাটে সুবিধা অসুবিধায় লাগবে। অসহায় গ্রামবাসীরা সামান্য টাকার বিনিময়ে তাদের সব সম্পত্তি রতনলালের হাতে তুলে দিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। খুব অল্প সময়ের মধ্যেই রতনলাল গ্রামের সবচেয়ে ধনী এবং শক্তিশালী ব্যক্তি হয়ে ওঠে। সে তার বিশাল জমিতে দাঁড়িয়ে অট্টহাসি হাসে। আমি এখন এই গ্রামের রাজা। হ্যাঁ। সাধু বাবা তার কাজ শেষ করে রতনলালের কাছে আসে তার প্রাপ্য চাইতে। রতনলাল, তোর কাজ তো হয়ে গেছে, এবার আমার প্রাপ্য আমায় বুঝিয়ে দে। হে বাবা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আমার কথা রাখব। আপনি এখন কিছুদিন তীর্থ করে আসুন, আমি সব ব্যবস্থা করে রাখছি। ঠিক সময় এসে আপনার প্রাপ্য আপনি নিয়ে যাবেন। সাধু বাবা রতনলালের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। রতনলাল মনে মনে হাসে। অর্ধেক জমি? এই সাধুটা কি পাগল হয়ে গেছে? এক টুকরো জমিও আমি ওকে দেবো না। কয়েক মাস কেটে গেছে। রতনলাল এখন গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। সে এক বিশাল প্রাসাদে থাকে এবং তার অহংকার ও অত্যাচার আরও বেড়েছে।
গ্রামের কজন লোক অবশিষ্ট আছে তাদের উপর সে প্রচণ্ড অত্যাচার চালায়। একদিন সকালে সাধু বাবা আবার গ্রামে ফিরে আসে এবং সরাসরি রতনলালের প্রাসাদে যায়। রতনলাল, আমি ফিরে এসেছি। আমার আশ্রমের জন্য জমির অর্ধেক অংশ আমাকে বুঝিয়ে দে। কে আপনি? কিসের জমি? আরে কিসের অর্ধেক অংশ? আমি তো আপনাকে চিনিই না। তুই আমায় দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাচ্ছিস। আমার জন্য তুই আজ এই সম্পত্তির মালিক। আপনার জন্য? আমি আমার বুদ্ধির জোরে সব পেয়েছি। আপনি একজন ভিখারি। আমার কাছে জমির জন্য ভিক্ষা চাইতে এসেছেন? দূর হয়ে যান, দূর হয়ে যান আমার সামনে থেকে। এই প্রহরী, এই ভিখারিটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। রতনলালের প্রহরীরা সাধু বাবাকে অপমান করে এবং প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। সাধু বাবার চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। রতনলাল, তুই শুধু আমাকে অপমান করিসনি, তুই অন্যায় এবং অধর্মের পথে চলেছিস। এর ফল তোকে পেতেই হবে। সেই রাতেই রতনলালের প্রাসাদে হানা দেয় সেই ভয়ঙ্কর ডাইনি। রতনলাল তার ঘরে আরামে ঘুমোচ্ছিল। হঠাৎই একটা বিকট হাসির শব্দে তার ঘুম ভেঙে যায়। কে কে তুই? কি চাস? কি চাস তুই বল? আমার আমার সব সম্পত্তি নিয়ে যা, নিয়ে যা। শুধু শুধু আমাকে ছেড়ে দে। তোর সম্পত্তি দিয়ে কি হবে? আমি তো তোর প্রাণ নিতে এসেছি। তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে রতনলালের নিথর দেহ মাটিতে পড়ে আছে, তার মুখে আতঙ্কের ছাপ। সেই সময় সাধু বাবা সেখানে উপস্থিত হয়। সাধু বাবা একথা বলে ধীরে ধীরে গ্রামের বাইরে চলে যায়। যে অন্যায় করে তার পরিণতি এমনই হয়। রতনলাল তার লোভ আর পাপের ফল পেয়েছে। এই সম্পত্তি এখন তোমাদের। যারা গ্রাম ছেড়ে চলে গেছে তাদের ফিরিয়ে আনো। সবাই মিলেমিশে থাকো। গ্রামের মানুষ প্রথমে অবাক হলেও তারপর তাদের মুখে হাসি ফোটে। তারা বুঝতে পারে তারা মুক্তি পেয়েছে। কিছুদিনের মধ্যেই গ্রাম ছেড়ে যারা চলে গিয়েছিল তারা সবাই ফিরে আসে। সবাই তাদের জমি জমা ফিরে পায় এবং গ্রামে আবার আগের মতো শান্তি ফিরে আসে। আমরা আজ একটা বড় শিক্ষা পেলাম। অন্যায় এবং অধর্মের পথ হয়তো সাময়িকভাবে লাভবান করে, কিন্তু তার শেষ পরিণতি হয় ভয়ঙ্কর। সততা এবং ন্যায়ের পথই আসল পথ।